আমরা ২১-এও দেখেছি আর এইবার ২৪-এও দেখলাম যে পোস্টপোল ভায়োলেন্সের নামে একটা যে আক্রমণাত্মক মনোভাব মমতা ব্যানার্জি, সেটা কিন্তু একমাত্র উনি মানে অ্যাপ্লাই করছেন বেসিক্যালি হিন্দুদের ওপরে। হিন্দু মহিলারা নির্যাতিত হচ্ছে, হিন্দু মহিলাদের কোনো মানে সম্মান নেই। কোনো জায়গায় ভারতীয় জনতা পার্টি কম ভোট পেয়েছেন, কোনো জায়গায় বেশি ভোট পেয়েছেন, কোনো জায়গাতেই তাদের কর্মীদেরকে ঘর ছেড়ে যেতে হয়নি, কোনো জায়গায় তাদের মা বোনেদের উপরে অত্যাচার হয়নি, কোনো জায়গায় তাদের কর্মী খুন হয়নি। এই নারকীয় পাশবী মধ্যযুগীয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমরা রাস্তায় নেমেছি। এটাই কারণ এখানে এই ক্ষমতায় টিকে থাকলেই তারা টাকা রোজগার করতে পারবে। যেমন আমরা দেখেছি বস্তা বস্তা টাকা টিভিতে দেখেছি। আর ক্ষমতায় টিকে থেকে একেবারে নিচ পর্যন্ত সেই মানুষগুলোকে মদের বোতল আর টাকা দেওয়ার জন্য ব্যবস্থা করা দরকার। বাংলাভাষী হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে যদি না তারা বুঝতে পারে যে কি ভয়ানক সর্বনাশ তাদের হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জি বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গকে স্থাপন করেছেন, তার থেকে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। এই অত্যাচারগুলো হচ্ছে যে আমাদের ক্ষমতায় থাকতে হবে যেন তেন প্রকারেণ। সেই ক্ষমতাটা যখন ভাবেন যে আমাদের চলে যাচ্ছে, আমরা হয়তো ভোটে হেরে যাচ্ছি এবং তার জন্যে আমরা যে কোনো পদ্ধতিতে আমরা ক্ষমতায় ধরে রাখতে চাই। কেন্দ্রীয় বাহিনী একটা সিনোনিম, এটা একটা ভুল সংক্রান্ত। কেন্দ্রীয় বাহিনী মেন কাজ হচ্ছে ভোট কেন্দ্রের মধ্যে। কেন্দ্রীয় বাহিনী বাইরে মানে ভোট কেন্দ্রের বাইরে গ্রামে গঞ্জে বা শহরে বা wherever it is তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। उत्तर प्रदेश में 16 ठो जिला जो है कि हिंदू अल्पसंख्यक हो गया है। 5-5 साल के बाद में जब वोट होता है तो वोट परसेंटेज जो है हिंदू विरोधी लोगों का वोट परसेंटेज ज़्यादा बढ़ता है और सारे के सारे जो से कि हिंदू विरोधी वोट जो है हिंदुत्ववादी पार्टी को हराने के लिए सब एक जगह गिरता है। অন্য জায়গাতেও লোকসভা নির্বাচন দেখেছি, কোনো জায়গায় ভারতীয় জনতা পার্টি কম ভোট পেয়েছেন, কোনো জায়গায় বেশি ভোট পেয়েছেন, কোনো জায়গাতেই তাদের কর্মীদেরকে ঘর ছেড়ে যেতে হয়নি, কোনো জায়গায় তাদের মা বোনেদের উপরে অত্যাচার হয়নি, কোনো জায়গায় তাদের কর্মী খুন হয়নি। গত 21-এর নির্বাচনের পরে 62 জন মানুষকে খুন করা হয়েছে। এই নারকীয় পাশবী মধ্যযুগীয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমরা রাস্তায় নেমেছিলাম। আচ্ছা, এই বাংলার এই অত্যাচারটা হওয়ার কারণ কি? এই যে ভোট কেন্দ্রিক হিংসা বাংলায় এত বেশি কেন বলে আপনার মনে হয়? তার একটাই কারণ এখানে এই ক্ষমতায় টিকে থাকলেই তারা টাকা রোজগার করতে পারবে। যেমন আমরা দেখেছি বস্তা বস্তা টাকা টিভিতে দেখেছি। এই বস্তা বস্তা টাকার জন্য ক্ষমতায় টিকে থাকা দরকার। আর ক্ষমতায় টিকে থেকে একেবারে নিচ পর্যন্ত সেই মানুষগুলোকে মদের বোতল আর টাকা দেওয়ার জন্য ব্যবস্থা করা দরকার। আর এর জন্যই মানুষের ওপর অত্যাচার করা দরকার। অত্যাচারের সহজ শিকার হচ্ছে বাংলাভাষী হিন্দুরা। বাংলাভাষী হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে যদি না তারা বুঝতে পারে যে কি ভয়ানক সর্বনাশ তাদের হচ্ছে। স্বামী বিবেকানন্দের যে কথা বলেছিলেন যে তোমার কথা সঠিক কথা সত্য কথা পরিষ্কার করে বলবে, যে দেশ স্বাধীন হওয়ার সময় কমিউনিস্ট পার্টি এখানে পাকিস্তানের দাবি করেছিল। আজকে পাকিস্তানে কমিউনিস্ট পার্টি আছে, কিন্তু বাংলাদেশ থেকে পূর্ব বাংলা থেকে হিন্দু নিশ্চিহ্ন হয়ে গেছে। পাকিস্তানে তো কমিউনিস্ট পার্টির সাইনবোর্ডই নেই। তাই আজকেও যারা নিজেরা ওই বস্তা বস্তা টাকা লোটার জন্যে, এই চাকরি দেওয়ার নাম করে টাকা লোটার জন্য বাঙালি হিন্দুদেরকে বলি দিচ্ছেন, তাদেরকেও একদিন এই অবস্থা হবে। তারাও বেশি দিন টিকতে পারবেন না। কিন্তু তার আগে বাঙালি হিন্দু আমাদের একমাত্র যে জায়গা, যে ভারতবর্ষের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গকে স্থাপন করেছেন, তার থেকে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। তার বিরুদ্ধে আমাদের হিন্দুদের জন্য বলছেন না সব হিন্দুদের জন্য বলছেন নাকি শুধু বাংলাভাষী? আমি তো বাংলাভাষী হিন্দুরাই শিকার হচ্ছে, তার জন্যই বলছি। আপনি কি বলুন, আপনার কি মনে হয় এই অত্যাচারগুলো কেন হচ্ছে এত? এই অত্যাচারগুলো হচ্ছে যে আমাদের ক্ষমতায় থাকতে হবে যেন তেন প্রকারেণ। সেই ক্ষমতাটা যখন ভাবেন যে আমাদের চলে যাচ্ছে, আমরা হয়তো ভোটে হেরে যাচ্ছি এবং তার জন্যে আমরা যে কোনো পদ্ধতিতে আমরা ক্ষমতায় ধরে রাখতে চাই। এটা
আমরা কংগ্রেস আমলেও দেখেছি, যখন কংগ্রেস চলে যাচ্ছে তারা অত্যাচার করত। আমরা দেখেছি কমিউনিস্টরা যখন চলে যাচ্ছে তখন তারা অত্যাচার করেছে। এখন তৃণমূলে যাবার সময় হয়ে এসছে, সেই জন্যে তারাও এটা অত্যাচার করছে। এটা একটা স্বাভাবিক প্রসেস এবং আমরা জানি যে তাদের দিন শেষ হয়ে যাবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো ভোট হয়েছিল, তারপরে তো এরকম হওয়ার কথা না। কেন্দ্রীয় বাহিনী একটা সিনোনিম, এটা একটা ভুল সংক্রান্ত। কেন্দ্রীয় বাহিনী মেন কাজ হচ্ছে ভোট কেন্দ্রের মধ্যে। কেন্দ্রীয় বাহিনী বাইরে মানে ভোট কেন্দ্রের বাইরে গ্রামে গঞ্জে বা শহরে বা হোয়ার এভার ইট ইজ তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। এখন এই ভোট যে আমি যে কথাটা লেকচারে বললাম যে অর্গানাইজ রিগিং, এটা ভোট কেন্দ্র লুটের ব্যাপার নয়, এটা অর্গানাইজ রিগিং মানে আপনাদের ভোট কেন্দ্রেই যেতে দেওয়া হবে না এবং সেইভাবে ভয় দেখানো, টেলিফোন করা, মারামারি, বোমা বর্ষণ, মানে যেটা আগে কমিউনিস্টরা অর্গানাইজ রিগিং বলে জানতেন, সেই হিসেবে সেটা বন্ধ করার জন্যে কেন্দ্রীয় বাহিনীর কোনো অধিকার নেই। আপনার নামটা? আমি কর্নেল কুণাল ভট্টাচার্য, আমি পশ্চিমবঙ্গের পূর্ব সৈনিক সেবা পরিষদের প্রেসিডেন্ট। দেখুন, আমরা 21-এর পোস্ট পোলের পরেও দেখেছি, আমরা 21-এও দেখেছি আর এইবার 24-এও দেখলাম যে পোস্ট পোল ভায়োলেন্সের নামে একটা যে আক্রমণাত্মক মনোভাব মমতা ব্যানার্জি, সেটা কিন্তু একমাত্র উনি মানে অ্যাপ্লাই করছেন বেসিক্যালি হিন্দুদের ওপরে। হিন্দু মহিলারা নির্যাতিত হচ্ছে, হিন্দু মহিলাদের কোনো মানে সম্মান নেই। আপনি কি সন্দেশখালী বলতে চাইছেন? সন্দেশখালী তো অবশ্যই আছে, তাছাড়াও আপনি দেখুন আজকের দিনেও কিন্তু রাতে বিরতে আমাদের বেরোতে গেলে উবারে ভরসা করতে হচ্ছে, র্যাপিডোটা আমরা কিন্তু নিতে পারছি না। এখনও আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এনজিওর সঙ্গে যুক্ত, সেই সব জায়গায় কাজ করতে যখন রাতে বাড়ি ফিরি, অনেক ক্ষেত্রে দেখা যায় উবারের নাম্বার মানে আপনার যে পেছনে যে নেম প্লেট আছে সেটা বাড়িতে হোয়াটসঅ্যাপ করে হাজব্যান্ডকে পাঠাই যে কোনো রকম প্রবলেম হলে যাতে তারা একদম যাতে কোনোভাবে আমাকে যাতে মানে কন্ট্যাক্ট করতে পারে তারা। তো এটা শুধুমাত্র সন্দেশখালী কিন্তু নয়, পুরো পশ্চিমবঙ্গেই আছে। সন্দেশখালীতে মানে ব্যাপারটা খুব বেশি চাড়া দিয়ে উঠেছে, কারণ কলকাতার মহিলারা কম্প্যারেটিভলি একটু হয়তো যেহেতু কাজকর্মে ব্যস্ত থাকেন, চাকরি বাকরি করেন, একটু কম্প্যারেটিভলি একটু এডুকেটেড, তো সেক্ষেত্রে আমাদের উপর যতটা ওরা না হাবি হতে পারে তার থেকে অনেক বেশি সাধারণ গৃহবধূদের উপর ওদের অত্যাচারটা চলে। আর কি লজ্জার কথা, এই কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি? এই বিবেকানন্দের পশ্চিমবঙ্গ? এই পশ্চিমবঙ্গই কি ঈশ্বরচন্দ্রের পশ্চিমবঙ্গ, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় দিনের পর দিনই মহিলাদের সম্মানের জন্য, মহিলাদের বাঁচানোর জন্য সতীদাহ প্রথা রদ করেছিলেন, যারা বাল্যবিবাহ বন্ধ করেছিলেন, স্ত্রী শিক্ষা বিস্তারে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, সেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা অশিক্ষিতের মতো একটা অশিক্ষিত সরকারকে বসিয়ে রেখেছি নবান্নের গদিতে। আচ্ছা, আপনাদের কোন সংগঠনের পক্ষ থেকে আজকে সভাটা করলেন? আজ যে সভাটা হলো, এটা বঙ্গ বিবেক সভা নামে একটি সভার ব্যানারে আর কি হলো এই প্রোগ্রামটা। তো এটা বেসিক্যালি কোনো রাজনৈতিক সভা নয়, কিন্তু আজকে আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে আপনারা সরাসরি মনে বিজেপির সাথে যুক্ত। হ্যাঁ, বিজেপির সঙ্গে দেখুন, বিজেপি বলে কিছু না, ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের সম্মান রক্ষার্থে যে দল আমাদের জন্য ভাববে, হিন্দুদের জন্য ভাববে, আমরা তাদের হয়েই কথা বলবো। উত্তরপ্রদেশে রাম মন্দির হলো, এত কিছু হলো, তাও বিজেপি লজ্জাজনক পরাজয় ঘটলো উত্তরপ্রদেশে। হিন্দুরা কি মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপির থেকে? একদমই না, এখানেও একটা গেম আছে, সেই গেমটা ফুলফিলড হবে না, খুব বেশি তাড়াতাড়ি ফুলফিলড হবে না। আরেকটা কথা বলি আপনাদের, এটা আপনাদের একটা ভুল ধারণা। এই যে আমাদের সিট কমছে দেখে আপনারা ভাবছেন যে হয়তো তাহলে কি বিজেপির মানে বঙ্গ বিজেপি কি তাহলে ধসে গেল, বঙ্গ বিজেপি? বঙ্গ বিজেপি বলিনি, আমি উত্তরপ্রদেশের বিজেপি বলছি, সেটা বলুন। উত্তরপ্রদেশের ওখানে বিভিন্ন ধরনের কারণ আছে। जिला हिंदू अल्पसंख्यक होएगा। उत्तर प्रदेश में 16 ठो जिला जो है कि हिंदू अल्पसंख्यक हो गया है। 5-5 साल के बाद में जब वोट होता है तो वोट परसेंटेज जो है हिंदू विरोधी लोगों का वोट परसेंटेज ज़्यादा बढ़ता है और सारे के सारे जो से कि हिंदू विरोधी वोट जो है हिंदुत्ववादी पार्टी को हराने के लिए सब एक जगह गिरता है और हिंदू लोग जो है लोभ के कारण, पैसे के लोभ के कारण वो लोग भी वोट जो है कि दे देते हैं लालच में, अपने देश और धर्म और राष्ट्र की सुरक्षा का हित को ध्यान में नहीं रखते हैं। इस कारण से ही बीजेपी की हार हुआ है। তোমার নাম কি? দেবাঞ্জন পাল।
কেন এলে আজকে এখানে? আজকে মূলত আমাদের যে মহামিছিল ছিল, প্রতিবাদ মহামিছিল, ভোটের পরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে ভোটের আগে এবং ভোটের পরে, বিশেষ করে ভোট পরবর্তী যেটা পোস্টপোল ভায়োলেন্স, এটা একটা পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। গত 2021-এর বিধানসভার পরে এবং 2024-এর যে লোকসভা ভোটের পরে যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের উপরেও, যারা বিরোধী দল করতো না, সিপিএম করতো না, বিজেপি করতো না, কংগ্রেস করতো না, এরকম অনেক সাধারণ মানুষের উপরও যেভাবে অত্যাচার হয়েছে আমরা দেখেছি। কোচবিহার, বসিরহাটের মতো বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের যে আন্দোলন, সেই আন্দোলন করার জন্য মানে শাসক দল পুষ্ট একদল গুন্ডা বাহিনী, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য ভোটের পরে তাদেরকে দেখে নেওয়া, যেটা এই দেখে নেওয়ার কালচার পশ্চিমবঙ্গে একটা বলা যায় বর্তমান শাসক দলের যে 12 বছরের টার্ম, তাতে একটা কালচারে পরিণত হয়েছে। এবং তার বিরুদ্ধে আমাদের আজকের এই মহামিছিল ছিল, তাতে আমরা পা মিলিয়েছি। এবং আমাদের যে দাবি যে ভোটের পরে যে হিংসা এবং নির্বাচনকে কেন্দ্র করে এই যে গণতান্ত্রিক অধিকার, তাকে কেন্দ্র, এটা একটা ফান্ডামেন্টাল রাইট, ইলেকশন। আচ্ছা, রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও দেখা যাচ্ছে না, কেন হচ্ছে বলো তো এরকম? পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা দেখার যে সূত্রপাত, সেটা অনেক আগে থেকে আমরা দেখেছি। 1977 সালে বামফ্রন্ট সরকার হবার পর থেকে পশ্চিমবঙ্গে বিরোধী মতের কোনো জায়গা বা অবকাশ রাখা হয়নি। ফলত পশ্চিমবঙ্গে বিরোধী মত রাখা মানেই তাকে ক্যান্সেল করতে হবে, মানে একদম কোট আনকোট ক্যান্সেল করা। এই ক্যান্সেল কালচার এবং পার্টি সোসাইটি, যেটা লেফট ফ্রন্টের সরকার থেকে শুরু হয়েছিল এবং এই তৃণমূল সরকারের গভর্নমেন্ট এটাকে ক্যারি অন করছে। এই যে পার্টি সোসাইটি, মানে সমাজে সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক কোন দল করে বা কোন মতে বিশ্বাসী, তার উপর নির্ভর করে। এর কারণেই আমরা আজকে দেখছি পশ্চিমবঙ্গ এতটাই বেশি দলগত রাজনীতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যার জন্য আজকে পশ্চিমবঙ্গে যে কোনো হিংসার ঘটনাতেও রাজনীতির ছোঁয়া দেখা যায়। আমি তোমার সাথে কন্ট্রাডিক্ট করছি, কেন করছি বলছি পয়েন্ট ওয়াইজ। প্রথমত, এখন পুরসভা হোক, পঞ্চায়েত হোক, যেভাবে জয়ী দলের লোককে টেনে নিয়ে নিজের দলে নেওয়া হচ্ছে, সব দখল করা হচ্ছে, এরকম ঘটনা সিপিএমের আমলে ঘটেনি, দল ভাঙানোর ঘটনা প্রথম। দ্বিতীয়, কলকাতা কর্পোরেশনও তৃণমূল চালিয়েছে, ঠিক আছে? তার মানে এটা দাঁড়াচ্ছেন। এবং কলকাতা শহরের ওপরেও কংগ্রেসের গড় ছিল, যেমন সোমেন মিত্র, তার জায়গায় তাকে কেউ হারাতে পারতো না, জোর করে তাকে দলে নেওয়ারও কখনো চেষ্টা হয়নি। এখন পরিস্থিতি ঠিক সেরকম নয়। তুমি যেটা বলছো যে সিপিএম জোর করে সব দখল করে রাখছিল বা পার্টি সোসাইটি, যেটা তুমি বলছো, তাই যদি হতো তাহলে তো কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন, অন্য কর্পোরেশন জিতেইছে অন্য দল, সেটা তো অন্য কথা। তাহলে সুব্রত মুখার্জি মেয়র থাকতে পারতেন না এবং অত সাকসেসফুল মেয়র থাকতেন না। এবং তিনি নিজেও স্বীকার করেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য অন্য দলের, নিজের দলের নেতাদের যে সময় দেন তার চেয়ে বেশি সময় আমাকে দেন, এটা বলেছিলেন স্টার থিয়েটার উদ্বোধনের সময়, যখন নতুন করে কলকাতা কর্পোরেশন রেনোভেট করলো। না, অবশ্যই আমি একটা কথা বলি এখানে, কলকাতা কর্পোরেশন তৃণমূল চালিয়েছিল বা কংগ্রেসের, আমরা এটাও দেখেছি যে সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসুর ভালো বন্ধু ছিলেন, ঠিক আছে? ফলে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে সেই সময় একটা যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্কের যে জায়গা ছিল, সেটা অনেক ভালো ছিল। এবং আজকে তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন সেই জায়গাটা একদমই ধ্বংস হয়ে গেছে। আমি যেটা বলার চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গে সিপিএম সরকার বা এক সময় কংগ্রেসের, আপনি সোমেন মিত্রর কথা বললেন, এনারা যে ক্লাব পলিটিক্স বা গুন্ডা দিয়ে মানে শাসনতন্ত্র চালানোর যে কালচারটা শুরু করেছিলেন, সেটাকে অনেকটা বলা যায় কপি পেস্ট করেছে তৃণমূল সরকার এবং সেটাকে আরও বিভৎস আকার দিয়েছে। আমি এটাই বলতে চেয়েছি যে হয়তো এর আগে বিরোধী রাজনীতির অবকাশ ছিল কিছু ক্ষেত্রে, কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রশাসনকে কিছু ক্ষেত্রে, মানে ধরো মাসের পর মাস নন্দীগ্রাম অবরুদ্ধ ছিল, ন্যাশনাল হাইওয়ে বন্ধ ছিল সিঙ্গুরের জন্য। আজকে সিঙ্গুরের জন্য যারা কান্নাকাটি করছেন, যেমন ধরো বিজেপি যদি হয়, রাজনাথ সিং মমতার এসপ্ল্যানেডে, এই এসপ্ল্যানেডের সভাতেই বসেছিলেন সেখানে, যাতে সিঙ্গুরে যাতে তারা চলে যায়। তোমার কি মনে হয় না এটা দ্বিচারিতা? না, আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনিও হয়তো পশ্চিমবঙ্গে যখন 2007 সালের এই ঘটনার পর, সিঙ্গুর নন্দীগ্রামের পর 2008-এর যে ঘটনা, এরপরে পশ্চিমবঙ্গবাসী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল, সেই ট্রেন্ড বজায় রেখে পশ্চিমবঙ্গে সিপিএম সরকারের এই যে আমরা ওরা নীতি, আমরা 235 ওরা 30, এই নীতিকে বলা যায় একরকম একে কন্ট্রাডিক্ট করার জন্য গোটা দেশের মানুষ এবং আপনি যাদের নাম বললেন, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বাম বিরোধী যে রাজনীতি, একচ্ছত্র রাজনীতির একটা প্রধান বিরোধী মুখ নিজেকে করে তুলতে সক্ষম হয়েছিলেন। সেই কারণে মানুষ সমর্থন করেছিল। সেই সময় আমরা জানি অনেক বিজেপি
কংগ্রেস তো জোটে ছিলই, অনেক বিজেপি যারা সমর্থন করতেন তারাও, বিজেপির কোর ভোটার তারাও কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন, আজকের এই রূপ দেখার জন্য নয়। এটা কোন সংগঠনের পক্ষ থেকে তোমরা আজকে সভাটা করলে বা মিছিল? না, বঙ্গ বিবেক একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে। বঙ্গ বিবেক যে প্ল্যাটফর্ম, সেখানে আজকের এই যে মিছিলটা ছিল এখানে ডেসক্রাইব করা যাবে না সেভাবে। এখানে সাধারণ, বিশেষত বলা যায় যারা অত্যাচারিত হয়েছেন ভোটের পরে, অত্যাচার মানে আমি এখানে শুধু মানে আপনারা যদি ভাবেন যে 2021-এর পরে যেরকম পোস্টপোল মার্ডার হয়েছিল, এখানে শুধু এই খুন বা ধর্ষণের জন্য এটা অত্যাচার বলে না, এটাকে অত্যাচার ডিফাইন করে না। সামগ্রিকভাবে তোলাবাজি, এক্সটর্শন করা, প্রপার্টির উপর ভাঙচুর করা, জীবিকার উপর আঘাত, ঠিক আছে, অনেক জায়গায় জলের মধ্যে বিষ দিয়ে দেওয়া, গ্রামেগঞ্জে, ঠিক আছে, পুকুরে বিষ দিয়ে দেওয়া, ফসলের মধ্যে কীট ছেড়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের অত্যাচার, ঠিক আছে। স্কুল কলেজে যারা ভিন্ন মত প্রকাশ করেছে তাদের এই যে বঙ্গ বিবেক তোমাদের যে সংগঠন, এই সংগঠনটার প্রতিষ্ঠাতা কে এবং কবে তৈরি হয়েছে? এই সংগঠনে যিনি এখন দায়িত্বে আছেন তার নাম অনুপম বেরা, এবং এই সংগঠন তৈরি হয় 2021 সালে, ঠিক আছে। এটা একটা বলা যায় যে যারা সরাসরি দলগত রাজনীতি করেন না, কিন্তু পশ্চিমবঙ্গের যে অবস্থা চলছে তার মানে রাজনীতি সচেতন কিন্তু দলগত রাজনীতির ঊর্ধ্বে, সেই সমস্ত নাগরিকদের নিয়ে এই প্ল্যাটফর্ম। তো আমি জিষ্ণু বসুর সাথে কথা বললাম, উনি তো বলছেন হিন্দু বাঙালির জন্য মূলত এই সংগঠন। না, আজকে আমরা রাস্তায় নেমেছি হিন্দু বাঙালিদের জন্য, কিন্তু যদি আপনি মনে করুন যারা মানে অন্য জায়গায় যদি কোনো অত্যাচারের ঘটনা ঘটে, তো সেখানে আমরা চুপ করে থাকবো, এটা আমাদের নৈতিক দায়। তোমরা কি কোনো ডেপুটেশন দিয়েছো কাউকে আজকে? আজকে রাজভবনে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল, বঙ্গ বিবেকের যারা নেতৃত্ব আছেন, নেতৃবর্গ আছেন, তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন। পশ্চিমবঙ্গের অবস্থা তো খুব ভালো দেখছি না, খুবই যে অবস্থার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটা হলো, যে একটা এমন একটা অবস্থা যে শুধু রাজনৈতিকভাবে যদি বলা যায় তা তো হচ্ছে না, এটা কোনো তৃণমূল বিজেপির ব্যাপার নয়, এটা পুরোপুরি ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, এটা কাম্য বলছেন সাম্প্রদায়িক দিকে চলে যাচ্ছে পুরো ব্যাপারটা, কাম্য নয়, এটা কাম্য। আচ্ছা, পশ্চিমবঙ্গের মাটিতে তো সাম্প্রদায়িকতার স্থান ছিল না, কি করে হচ্ছে বলুন তো? পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িকতার স্থান ছিল না কথাটা ঠিকই, কিন্তু আমরা সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষ রোপণ করেছি দেশ ভাগের মধ্য দিয়ে, কারণ দেশ ভাগই হয়েছে ধর্মের ভিত্তিতে। আমরা সেই বীজ বৃক্ষ রোপণ করেছি এবং তারপর থেকে আমরা কিছুতেই, আজকে 75 বছর পার হয়ে গেল, কিন্তু আমরা সেই যে চরম অভিশাপ যে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষ আমরা রোপণ করেছিলাম তার থেকে আমরা মুক্ত হতে পারলাম না। খুবই খারাপ অবস্থা এটা একটা। স্যার, আপনার নামটা? রতন চক্র।